if it is living being, some physical and behavioral aspects they are carrying in course of time. তাহলে হোয়াট ইজ হেরিডিটি, এইটা কি তোমাদের কাছে পরিষ্কার হলো? Yes, sir. Yes, sir. তোমরা কিন্তু বিষয়টা জানো, কিন্তু বিষয়টাকে একটু গুছিয়ে এরকম ভাবে আমরা যদি ভাবি যে মানুষের, পরে আমরা আসছি হ্যাঁ, এটা গুড। এরপরে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। তাহলে আমরা যে যেখানে আছি না কেন, এর চারপাশে যে সকল উপাদান আছে, এখন আমরা যেখানে আছি তার পাশে ফিজিক্যাল এনভায়রনমেন্ট একটা থাকবে, যেমন বাতাস, আলো, জল, যে ইনফ্রাস্ট্রাকচার যেখানে তুমি আছো, ঘরে থাকো বা যেখান থেকে তুমি ক্লাস অ্যাক্সেস করছো, তার মানে কোনো ব্যক্তিকে বাদ দিয়ে তার চারপাশে জীবজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং যে সকল বস্তু বা পদার্থ রয়েছে সবটাই কিন্তু এনভায়রনমেন্টের একটা অংশ। এটাকে বলা হয় সব মিলিয়ে একটা পরিবেশ। তার মানে একজন ব্যক্তি, আমরা যদি প্রত্যেককে নিজেকে একজন কেন্দ্রে একা নিজেকে রাখি, এর বাইরে যারা আছে সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট ইজ দ্য সারাউন্ডিং physical, infrastructural, living components of the universe beyond the individual. তাহলে এনভায়রনমেন্টটা নিয়ে আমাদের যে আলোচনা, সেটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করা গেল। নিয়ে কোনো ডাউট আছে? তার মানে কোনো ব্যক্তিকে আমরা যদি রাখি, তুমি ধরো আছো, এবার তোমাকে বাদ দিয়ে আর যে চারদিকে সবকিছু উপাদান আছে সেটাই এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ইজ দ্য টোটালিটি মাইনাস ইউ, minus the individual, except that individual. That is, in a very nutshell, we can say that it is environment. Is it clear to you all? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Sir. Now, our next question is, heredity, আমরা let us see, if we consider heredity, তাহলে we can consider these things: physical dimension of an individual. Is it visible to you all? Yes, sir. Yes, sir. ফিজিক্যাল ডাইমেনশন মানে যেটা দেখে আমরা চিনি, চাক্ষুষ দেখা যায় একজন ব্যক্তি, তার মধ্যে কি কি থাকে? ফিজিক, সে কত লম্বা, তার সে কিরকম, তার গঠন কেমন, তার এবার অ্যানাটমি, যে বডি ফ্রেম যেটা আছে, তোমরা এটা পড়ছো অ্যানাটমি ফিজিওলজি, তার স্কেলিটন সিস্টেম এবং তার ফাংশনাল অ্যাসপেক্ট এবং বডি কম্পোজিশন। ফিজিক, কম্পোজিশন এখানে থাকতে পারে। ফিজিক মানে হচ্ছে ফর্ম, এখানে কম্পোজিশন তোমরা পড়েছো কেউ কেউ হয়তো আগে তোমাদের আন্ডার গ্রাজুয়েটে। কম্পোজিশন, বোন, মাসেল, ফ্যাট কতটা আছে, কতটা ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার, এগুলো সব আসবে। দিস উইল কাম ইন ইউর কোর্স। তাহলে ফিজিক্যাল ডাইমেনশন comprises physique, that means the form of an individual, total form, and anatomy is the structural form which is composed of skeletons. Composition, the main constituent components, bone, muscle and fat, this is body composition. And the physiology, that means the functional aspect of human being. You have known
there are different systems: circulatory system, respiratory system, endocrine system, circulatory system. So all systems are there. Excretory system. So why I am talking to you that বংশগতভাবে এই বৈশিষ্ট্যগুলো, ফিজিক্যাল যে ডাইমেনশনটা, সেটা কিন্তু মানুষের মধ্যে প্রবাহিত হয়। একটা বংশ পরম্পরা, দা বংশের ধারা এটা মেনটেন করে। It follows a certain features and characteristics down through the generations in a family. ফিজিক্যাল ডাইমেনশন তোমাদের কাছে বোঝা গেল? তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নাও we can talk about mental dimension. এই মেন্টাল ডাইমেনশনের মধ্যে কি কি থাকতে পারে? আমি বিষয়টাকে এরকম পয়েন্ট আকারে ভেঙেছি যাতে তোমরা তোমাদের মতো করে বিষয়টার উপর আলোকপাত করতে পারো এই পয়েন্টগুলোর উপর বেস করে। ক্যান ইট বি হেল্পফুল ফর ইউ? এই পয়েন্টগুলোর উপরে যদি তুমি এক লাইন দু লাইন করে লেখো, তাহলে চারটে পয়েন্টের উপরে যদি তুমি দু লাইন লেখো, তাহলে 10 লাইন লেখা হয়ে যাবে। তাহলে মেন্টাল একটা খুব বড় দিক। তার সব দিকে আমরা না গিয়ে মেজর জায়গাগুলোকে নিয়ে নিয়েছি। সেটা হলো থিঙ্কিং, কেমন করে ভাবনা চিন্তা করে, রিজনিং, কার্যকারণের সম্পর্ক, রিলেশনশিপ। যেমন কি রিজনিং একটা দেখো, খুব সিম্পল ফর্ম অফ রিজনিং, যে আমরা যখন তাপে হাত দিই, আমাদের হাত পুড়ে যায়, হাতের ক্ষতি হতে পারে। তাহলে তাপের সঙ্গে আমাদের হাত ক্ষতি হওয়ার একটা সম্পর্ক আছে। এইটা হলো একটা সিম্পল ফর্ম অফ রিজনিং। এরকম আরো কমপ্লেক্স ফর্ম অফ রিজনিং আস্তে 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 আছে। যেমন একটা, আমরা সকলেই এটা স্বীকার করি যে আমরা যদি কোনো বিষয় সম্পর্কে একটু বেশি চর্চা করি, তাহলে সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা বেশি হবে। এটা একটা রিজনিং। আর একটা হলো প্রবলেম সলভিং। কেমন করে, ফর এক্সাম্পল, স্মল ফর্ম অফ প্রবলেম সলভিং থেকে গ্রেটার ফর্ম অফ প্রবলেম সলভিং। ধরো স্মল প্রবলেম সলভিং, আমি যখন আমার মোবাইল থেকে, আমি ট্রাই করছি দুটো থেকে, যখন আমি সেন্ড করলাম আমার মেলে গেল না। আমি ইতিমধ্যে দেবপ্রসাদ দাস বলে আমাদের রিসার্চ স্কলার আছে, সে চলে এলো। আমি বললাম, দেবু, আমার নেটওয়ার্ক থেকে এখানে যাচ্ছে না, তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি, তুমি আমাকে মেলে পাঠাও। তাহলে একটা প্রবলেম আকারে আমার যেটা এলো, সেটা আমি সঙ্গে সঙ্গে একটা সলিউশনের মধ্যে দিয়ে আমি সেই প্রবলেম সলভিংটাকে আমি করার চেষ্টা করলাম। এটা একটা খুব ছোট্ট উদাহরণ। আবার বড় উদাহরণ হতে পারে, যে ধরো সে ইউ আর ট্রাইং টু এস্টাবলিশ ইন ইউর লাইফ, ইজন্ট ইট? প্রত্যেকেই, এভরিবডি ওয়ান্টস টু বিকাম এ সাকসেসফুল ওয়ান, এটার মধ্যে কোনো দোষের নেই। তাহলে তুমি নিজেকে যে, এইবার প্রবলেম সলভিং ব্যাপারটা হলো এরকম, যে তোমার যে প্রবলেম ফর্মে আছে যেটাকে, সেইটা যদি তুমি কেমন করে তুমি সলভ করতে পারবে, কি কি স্টেপ ইউ আর টু টেক to solve the problem or to reach the goal, that is called problem solving. And the major problem in the human society as of now is to figure out one's goal and to figure out the daily tasks to solve the problem. মানে আমার লক্ষ্য উদ্দেশ্য কি, এবং তার জন্য আমাকে কি কি কাজ করণীয়, কোনটা আমার করণীয়, এইটার উপরে জিনিসটা দাঁড়িয়ে আছে। তাহলে রিজনিং, ইট ইজ কজ এফেক্ট, ফাইন্ডিং দ্য কজ এফেক্ট রিলেশনশিপ, থিঙ্কিং, এইগুলো মূলত এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট। যেমন আমরা মাটি, এবার হ্যাঁ ওইটা পরে আমি আসছি, ওটা এখানে আলোচনা করলে ঠিক হবে না, আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিই আমাদের। আর লাস্টে হচ্ছে ইমোশনস। উই আর নট মেশিনস, হিউম্যান বিইং আর নট মেশিনস। তোমরা যখন আগামী দিনে কাজ করবে, বা অ্যাজ ইউ the students, and we are the teachers, all of us, your parents, your friends, your neighbors, family members, each and every individual
হ্যাজ মাস্ট হ্যাভ ইমোশনস, তাদের আবেগ থাকবে, শোক, দুঃখ, আনন্দ, বেদনা, ফিয়ার, অ্যাঙ্গার, হ্যাপিনেস, জয়, এইগুলো কিন্তু মানুষের মধ্যে থাকবে। দিজ আর দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস, এটাকে মেন্টালের মধ্যে রেখেছি। এই বৈশিষ্ট্যগুলো, দিজ ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ thinking ability, reasoning ability, problem solving ability, emotions, and how to handle the emotions, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, these characteristics are flown from previous generations, earlier generations, parental generations to the succeeding generations. এখন বুঝতে পারলে এখানে যেটা বললাম তোমাদের মেন্টাল ডাইমেনশনটার কথা? ইয়েস স্যার। আচ্ছা, এইবার যেটা হলো ব্যাপার যে, হ্যাঁ বলো। মেন্টাল ডাইমেনশনটা সঠিক ক্লিয়ার হলো না আমার। মানে এই যে তুমি ভাবতে পারছো, এই যে একটা ধরো জিনিসটা তোমার ক্লিয়ার হলো না, তুমি বুঝতে পারলে যে আমি যেটা এক্সপ্লেন করলাম সেটা তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো না, তুমি এটা তো ভাবতে পারো। তাহলে এই যে একটা ক্ষমতা, এটা একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তুমি কোথা থেকে পেলে? কারণ অলরেডি তুমি তোমার কিন্তু আর্লিয়ার জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন যেটা, সেখান থেকে তুমি পেলে। বা রিজনিং, কার্যকারণের সম্পর্ক। আমি একটা কাজ, তুমি একটা কাজ করতে চাইছো, তাহলে সেই কাজটার পিছনে কি কি তোমার পদক্ষেপ নেওয়া উচিত, সে কাজটা ভালো বা মন্দ, সেই জাজমেন্ট, সেগুলো কিন্তু তুমি বুঝতে পারো। মানে এই সময়ের মধ্যে তোমার মধ্যে সেই জন্মগতভাবে সেই গুণটা আছে যেটা নিয়ে তুমি বুঝতে পারো। পরিবেশ থেকেও তুমি শিখেছো, কিন্তু সেটা পরে আসছে। কিন্তু জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে তোমার মধ্যে যে গুণ, ওই গুণটা আছে বলেই তুমি কিন্তু সেই গুণটাকে বিকাশ ঘটাতে পারছো। You are able to manifest that qualities, those are transformed from your parental generation to you in the form of potentiality. যে জিজ্ঞেস করেছিলে যে স্যার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তার কাছে কি এখন একটু ক্লিয়ার হলো ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, ইমোশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ধরো তোমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে এই ক্লাস চলছে, তাহলে কি পড়ায় মন বসবে? স্বাভাবিকভাবে বসবে না। কিন্তু একটা মেশিন, সে কিন্তু বলতে পারে না, তার মধ্যে কিন্তু হ্যাঁ কিছু হয়তো সাইন সিমটম, সেটা হয়তো শব্দ হতে পারে, তার টেম্পারেচার বাড়তে পারে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে মানুষের মধ্যে যে তুমি প্রচন্ড খিদে পেয়েছে, মনোসংযোগ করতে পারছো না, তোমার মন ওইদিকে চলে যাচ্ছে, তার কারণ কি? ওইটা যদি তুমি দীর্ঘক্ষণ ইগনোর করো, তাহলে তোমার সেটা শরীরের পক্ষে ক্ষতি হতে পারে। এটা একটা সিম্পল ফর্ম অফ ইমোশনের উদাহরণ, খুব সহজ একটা ইমোশনের উদাহরণ। তো তখন কি হয়, আমরা খাদ্য অন্বেষণ করি খিদে পেলে। তার মানে আমাদের একটা আবেগ আছে আর অনুভূতি আছে, ইনস্টিংক্ট অ্যান্ড ইমোশন। তো এই জিনিসগুলো আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছি। উই হ্যাভ endowed with these qualities from our ancestral generations. মেন্টাল ডাইমেনশন, ফিজিক্যাল ডাইমেনশন, হেরিডিটির দিক থেকে মোটামুটি ঠিক হলো। তোমরা একটু বুঝতে পারলে এই জায়গাটা? কত বাজে? বুঝতে পারলে কিছুটা? হ্যাঁ স্যার। এইবারে হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে সে ফিজিক্যাল ডাইমেনশন, আচ্ছা দুজন ভাই এর কথা, বা দুজন বোন, বা বাবা এবং ছেলে, মা এবং মেয়ে, তাদের যে এই যে যে প্রপার্টিস গুলো আমরা এখানে বলছি, এ কি সেম হয় কখনো?
একেবারে এক্স্যাক্টলি সেম হয়? না স্যার। বা দুজন ভাই, দুজন ব্যক্তি হয় না। Two individuals are not same whether it is two siblings মানে brothers or sisters or father and son or mother and daughter। কারণ এই ডিফারেন্স সেখানে রয়েছে। তোমরা এগুলো সব পড়ে এসেছো, সেই মেন্ডেলের এটা পড়েছো না 9-10-এ, যে সেখানে জিনগতভাবে এই বৈশিষ্ট্যটা ট্রান্সফর্ম হয় টু দ্য নেক্সট জেনারেশন এবং সেখানে একটা পারমুটেশন এন্ড কম্বিনেশন হয়। এক্স্যাক্টলি সেম জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স দুজনের মধ্যে থাকে না, একটু ডিফার হলেও ডিফারেন্স। যেমন একটা উদাহরণ তোমাদের বলা যেতে পারে, ফিঙ্গারপ্রিন্ট। দুজন মানুষের ফিজিক্যাল একটা প্রপার্টি, দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হয় না। তেমনি মেন্টাল ডাইমেনশনের ক্ষেত্রেও কিন্তু দুজন মানুষের মধ্যে অনেক মিল থাকলেও কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স থাকবে, ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে from in the same generation and in the consecutive generations। এইখানে ক্লিয়ার হলো? আমি এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা একটু হাইলাইট করার চেষ্টা করলাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, নাও এনভায়রনমেন্ট। আচ্ছা, এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের যে ফিজিক্যাল ডাইমেনশন, এই ফিজিকের সঙ্গে কি কোনো আমাদের এনভায়রনমেন্টের কোনো রিলেশন আছে? ধরো যারা পাহাড় অঞ্চলে থাকে তাদের ফিজিক, বডি বিল্ড, তাদের বডি কম্পোজিশন, যারা শীতের দেশে থাকে তাদের একটু ফ্যাট তাদের মধ্যে বেশি থাকে, তার কারণ টু কি বলা যেতে পারে, টু সাস্টেন ইন দ্যাট কোল্ড এনভায়রনমেন্ট। ঠান্ডা পরিবেশে শীতে আমাদের ফ্যাট, অ্যাডিপোজ টিস্যু, সাবকিউটিনিয়াস যে ফ্যাট, সেটা কিন্তু একটা ইলেটরের কাজ করে, মানে একটা সেখানে জ্যাকেটের কাজ করে। সেজন্য গরমের সময় আমরা কিন্তু যারা একটু, যাদের মধ্যে একটু ফ্যাট বেশি আছে তারা অনেক বেশি কষ্ট পায়। তাহলে ফিজিক দেখা যাবে যে যারা পাহাড় এইসব অঞ্চলে থাকে তাদের একরকম ফিজিক, এরকম এনভায়রনমেন্ট অনুযায়ী এক এক জায়গার মানুষের মধ্যে কিন্তু এক এক রকম চেহারার মধ্যে খানিকটা হলেও সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোমরা এটা অবজার্ভ করে দেখেছো? হ্যাভ ইউ বিন অবজার্ভড দ্যাট the people of a particular geographical location are having quite similar physical characteristics in the same environment and also in the composition। যেমন তোমরা লক্ষ্য করে দেখেছো যে লং ডিস্টেন্স রানিং যারা আসে আফ্রিকান, ইস্ট আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, ইথিওপিয়া, এইসব জায়গাগুলো থেকে, মরক্কো, খেয়াল করে দেখেছো? আবার জামাইকা, এইসব জায়গা থেকে, ওয়েস্টার্ন আফ্রিকার থেকে স্প্রিন্টাররা উঠে আসে। তার মানে একই কন্টিনেন্ট আফ্রিকা, তার দু প্রান্তের মানুষ, পশ্চিম প্রান্তের মানুষ দেখবে অনেক থিন, রোগা, লম্বাটে, আবার ওয়েস্টার্ন পার্টের মানুষের চেহারার গড়ন কিন্তু একটু অন্যরকম। তেমনি আমাদের যদি ভারতবর্ষে তো বিভিন্ন রকমের চেহারার মানুষ রয়েছে, পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমরা যাই। সেজন্য ফিজিক, কম্পোজিশন, অ্যানাটমিও অবশ্যই হবে এবং ফিজিওলজিক্যাল ডিফারেন্স কিন্তু থাকবে। যারা ধরো খুব এমন কন্ডিশনে থাকে যেখানে মানুষ অনেক হাঁটতে হয় বাধ্য হয়ে, এমন অ্যাডভার্স কন্ডিশন থাকে। ধরো আমরা এই বেঙ্গলের এই যে রিজিয়নটা, এখন তোমরা আছো এখানে ক্লাসে, এখানে টেম্পারেচারের ডিফারেন্স কত হয়? খুব বেশি লোয়েস্ট হলে 10-12 হতে পারে, আর ওদিকে 40 হতে পারে। কিন্তু এমনও অনেক জায়গা আছে দেখা যাবে উপরের টেম্পারেচার 40-42 হচ্ছে, আবার ওইদিকে মাইনাসে চলে যাচ্ছে। দিনের বেলা টেম্পারেচার দেখা যাচ্ছে 40-এ চলে যাচ্ছে, রাত্রের টেম্পারেচার অনেক কমে যাচ্ছে। তার মানে এই যে ফ্লাকচুয়েশন ডিফারেন্স হচ্ছে, এই জন্য কিন্তু সেসব জায়গার মানুষরা অনেক বেশি স্ট্রং ফিজিওলজিক্যাল।
তাহলে এই যে ফিজিক্যাল ডাইমেনশন, এনভায়রনমেন্টের ডিফারেন্স এবং ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আগেরটায় যে পয়েন্ট বললাম, এইটা নিয়ে তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হলো? The people environment has enormous influence on the physical aspect of an individual. যেমন দেখবে যে আমাদের ইন্ডিয়ানরা, যে টিমের প্লেয়াররা, আর দেখবে অন্য টিমের প্লেয়ারদের দেখবে যারা শীতের দেশের মানুষ, তাদের দেশের, অথচ আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানকার মানুষের চেহারার মধ্যে কিন্তু অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। আবার আমাদের ইন্ডিয়ান অ্যানসেস্টার যারা বিদেশে থাকছে, দেখা যাচ্ছে ইন্ডিয়ান টিমে খেলছে, বাইরের বিদেশের টিমে খেলছে, দেখবে তাদের চেহারার সঙ্গে ইন্ডিয়ানদের চেহারা মিল আছে। তার মানে একটা এনভায়রনমেন্টে থাকতে থাকতে এক একজন মানুষের মধ্যে কিন্তু এক এক রকমের ফেনোটাইপ, এটা তোমরা পড়েছো, তৈরি হয়, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে তৈরি। তেমনি মেন্টাল ডাইমেনশন, ধরো কোনো একটা এনভায়রনমেন্টে যেখানে মানুষ থাকে, সেখানকার মানুষের কিছু কিছু কমন প্রবলেম থাকে, তাহলে সেখানকার মানুষের কিছু কিছু থিঙ্কিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকলেও কিন্তু থিঙ্কিং প্যাটার্ন কিন্তু সেখানে থাকে, প্রবলেম সলভিং এ থাকে, সেখানকার মানুষের ইমোশন গুলোও কিন্তু এক এক রকম। এবং এই যে ইমোশনের বহিঃপ্রকাশ হয়তো কম বেশি ডিফারেন্স থাকলেও এক এক জায়গায় মানুষের মধ্যে কিন্তু এই এনভায়রনমেন্ট অনুযায়ী সেখানকার মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের যে মেন্টাল যে কন্ডিশন, সেই বিভিন্ন রকমের মেন্টাল কন্ডিশন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে এনভায়রনমেন্টের প্রভাব মাইন্ডের উপরে আছে। এনভায়রনমেন্ট হ্যাজ obviously influence on mental dimension and physical dimension of an individual. এ বিষয়ে তোমাদের কোনো সন্দেহ আছে যে এনভায়রনমেন্টের একটা প্রভাব আমাদের সকলের উপরে আছে, মেন্টালি এন্ড ফিজিক্যালি? তোমরা ডু ইউ এগ্রি উইথ দ্যাট? Yes, sir. Yes, sir. Okay. Now the question is, how heredity influences an individual? তাহলে এটা খানিকটা আমরা আলোচনা করেছি, হেরিডিটি কেমন করে ইন্ডিভিজুয়ালের উপর ইনফ্লুয়েন্স করে। কারণ হেরিডিটি হচ্ছে, তোমরা যেমন কম্পিউটারে প্রোগ্রামিং করা থাকে, মোবাইলে প্রোগ্রামিং করা থাকে, সে অনুযায়ী ফাংশন করে, তেমনি জেনেটিক প্রোগ্রামিং করা রয়েছে একজন মানুষের মধ্যে। তার ক্যারেক্টারিস্টিক্স গুলো, তার কেমন হবে, সে তার আকার আকৃতি, তার চিন্তা ভাবনা, অনেকটাই কিন্তু হেরিডিটির দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এইবার যদি বলি যে হেরিডিটি কি সব করে দেয় একটা মানুষের, তোমাদের কি মনে হয়? ইজ হেরিডিটি অ্যাবসলিউট ফর অ্যান ইন্ডিভিজুয়াল in terms of his physical and mental characteristics? There are obviously some influence from the environment part. Say for example, তুমি এখন যে এনভায়রনমেন্টে এসছো, তুমি যখন বাড়িতে ছিলে, এই যে আমি এখন যে এখানে বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস নিচ্ছি, আমি বাড়ির থেকে এখানে সম্পূর্ণ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তাহলে এখানে কিন্তু ওখানকার যে এনভায়রনমেন্টাল যে ডিস্টারবেন্স গুলো ছিল, সেই ডিস্টারবেন্স গুলো এখানে নেই। দিস ইজ এ টোটালি ডিফারেন্ট সেটআপ। সেরকম ভাবে এখানে কিন্তু ওইখানে যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছিল প্রতিদিন, তোমরা এখন যখন এখানে এসেছো, সেই আলাপ আলোচনাটা কিন্তু তোমরা জানছো বাড়িতে কি ঘটছে, কিন্তু সেইটাই তোমাকে সর্বক্ষণ ঘিরে নেই। তোমাকে কিন্তু এখন এই জায়গার এনভায়রনমেন্ট তোমাকেও অনেকটা হলেও প্রভাবিত করছে, এবং সেটা তোমার উপরও প্রভাব ফেলছে। এবং এই যে আমরা যে বিষয়গুলো শিখেছি ছোটবেলা থেকে, বাড়িতে শিখেছি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিখেছি, তার মানে আমরা কিন্তু বাড়ির যেটা, সেটাও কিন্তু এনভায়রনমেন্ট। যা কিছু শিখে এনভায়রনমেন্ট, তার মানে যা কিছু লার্নিং এবং আমাদের চেঞ্জ আমাদের মধ্যে হয়েছে, সবকিছুই কিন্তু এনভায়রনমেন্ট থেকে আমাদের হয়েছে। আমাদের মধ্যে ক্ষমতাটা আছে, পোটেনশিয়ালিটিটা আছে, সেটা কিন্তু জেনেটিক্যালি আছে, কিন্তু তার যে ডেভেলপমেন্টটা কেমন করে হবে, সেটার ক্ষেত্রে এনভায়রনমেন্ট অনেকটা কিন্তু প্রভাব ফেলেছে। তাহলে এই দুটো যে ডাইমেনশন আছে, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, হুইচ ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যান ইন্ডিভিজুয়াল? তুমি যদি একজন স্প্রিন্টার,
একজন ভালো ফুটবলার, একজন ভালো প্লেয়ার, একজন ভালো পোয়েট, একজন ভালো যে কোনো আর্টিস্ট, একজন ভালো যা কিছু তুমি ভাবো না কেন, তুমি কোনটাকে হুইচ অন ইউ উইল গিভ মোর ইম্পর্টেন্স দেন দ্য আদার? কাকে তুমি বেশি প্রাধান্য দেবে? হেরিডিটিকে বেশি প্রাধান্য দেবে না এনভায়রনমেন্টকে বেশি প্রাধান্য দেবে? একদল সাইকোলজিস্ট বলেন হেরিডিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর একদল সাইকোলজিস্ট বলেন এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই নিয়ে দীর্ঘ প্রায় 50 বছর, নিয়ারলি হাফ এ সেঞ্চুরি, দিস ডিবেট ওয়াজ ক্যারিড আউট, চলেছিল 50 বছরের মধ্যে। বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে দেখা গেল যে বোথ আর ইম্পর্টেন্ট ফর অ্যান ইন্ডিভিজুয়াল, ইকুয়ালি বোথ আর ইম্পর্টেন্ট। আমরা ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ধরেই নিচ্ছি, তোমরা যে 40 জন বা 50 জনের ক্লাস তোমাদের আছো, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট in terms of his physical characteristics and mental characteristics. No two individuals in the world are same. দুজন মানুষ এই জগতে কখনোই একরকম হবে না, তারা আলাদা হতে বাধ্য। তাহলে এখানে হেরিডিটি অবশ্যই ভূমিকা নেবে, সে তুমি যে কোনো কোয়ালিটির কথা বিচার করো না কেন। তেমনি ফেভারেবল এনভায়রনমেন্টও কিন্তু চাই, বা এনভায়রনমেন্টকে শুধু ফেভারেবল চাই বললে হবে না, নিজের ফেভারেবল করেও নেওয়ার দায়িত্ব একটা সময়ের পরে থাকে দোজ হু আর গ্রোন আপ। যারা গ্রোয়িং, তারা এখনো অতটা ম্যাচিউরড এনাফ নয়, সুতরাং তারা সেই এনভায়রনমেন্টটাকে নিজের মতো করে নিতে পারে না, তাদেরকে সেই এনভায়রনমেন্ট দেওয়ার আমাদের দায়িত্ব থাকে অ্যাজ এ টিচার। কিন্তু যখন আওয়ার স্টুডেন্টস আর দ্য গ্রোন আপ পিপল, we need to give them favorable environment. At the all the things we are not giving them in the form of favorable environment, but they should take enough initiative so that they can make their environment favorable. আমাদের ছাত্ররা যেহেতু অনেকটা পরিণত, সেহেতু অনেকটাই তাদের অনেক ধাপ তারা পেরিয়ে এসেছে, আমরা যতটা সম্ভব ফেভারেবল এনভায়রনমেন্ট তাদের দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যেও যে খামতিটুকু তারা থাকছে, সেটা তারা, তাদেরও কিছু অভিজ্ঞতা আছে, তারাও শিখে এসেছে, তার মধ্যে দিয়ে তারা তার মতো করে এনভায়রনমেন্টটাকে ফেভারেবল করে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে এনভায়রনমেন্ট এবং হেরিডিটি দুটোরই গুরুত্ব আমরা জানলাম যে বর্তমানে ইকুয়াল, কোনোটাকেই কম গুরুত্বপূর্ণ মনে করা যাবে না। তোমরা কি 5 নম্বর পয়েন্টার যে হাইলাইট আমি করলাম, তোমরা কি কিছুটা হলেও ব্যাপারটা খানিকটা দিয়ে হলো, ক্লিয়ার হলো তোমাদের কাছে? Yes, sir. ওকে, এখন নাও why this heredity and environment is there in physical education? এইটা তো আমাদের কাছে একটা প্রশ্ন, ফিজিক্যাল এডুকেশনে আমরা হেরিডিটি এনভায়রনমেন্ট কেন করি? দেখো, ফিজিক্যাল এডুকেশন ইজ এ ফর্ম অফ এডুকেশন, তোমরা পড়েছো এবং এটা কন্টিনিউয়াস তোমরা শুনতেই থাকবে কানের কাছে বারবার, ইজ এ ফর্ম অফ এডুকেশন থ্রু ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, গেমস এন্ড স্পোর্ট। এবং এর একটা গোল আছে, তোমরা এটাও পড়েছো যে গোল ফর ডেভেলপমেন্ট, টোটাল ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে সেই ডেভেলপমেন্টের মধ্যে কি কি ডেভেলপমেন্ট ছিল? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের মধ্যে কি কি ছিল? 1 নম্বরে ছিল ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে ডেভেলপমেন্ট গুলো আমরা একজন মানুষের কাছে এক্সপেক্ট করি, উই এক্সপেক্ট টোটাল ডেভেলপমেন্ট। তাহলে এই টোটাল ডেভেলপমেন্টটাকে আমরা হাউ ক্যান উই এক্সপ্লেন টোটাল ডেভেলপমেন্ট? এর গোল হচ্ছে টোটাল ডেভেলপমেন্ট, এডুকেশনেরও গোল টোটাল ডেভেলপমেন্ট, কিন্তু যে ডেভেলপমেন্টটা সেখানে হচ্ছে না, ডেভেলপমেন্টের
স্কোপ কিন্তু থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে দিয়ে সম্ভব নয়। আমরা যদি দিনের পর দিন এই ক্লাস করতে থাকি, কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে? আমরা জানি নলেজ এলো, কিন্তু সেটা দিয়ে তো কোনো আমার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না বিহেভিয়ারে। তাহলে আমরা যখন খেলাধুলায় অংশগ্রহণ করছি তখন কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে, মনে রাখতে হবে নিয়ম মেনে, ইন এ সায়েন্টিফিক ম্যানার। এত বছর ধরে যে সিস্টেম ডেভেলপ করেছে, আগামী দিনেও আরো অ্যাডভান্স হবে, তার মধ্যে দিয়ে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে ওই জিনিসগুলো বলেছি তোমাদের, এই যে ফিজিক, কম্পোজিশন, অ্যানাটমি, ফিজিওলজি। তারপরে মেন্টাল ডেভেলপমেন্ট, থিঙ্কিং, রিজনিং, প্রবলেম সলভিং। ইমোশনাল ডেভেলপমেন্ট, ওই যে ইমোশন কন্ট্রোল, এগুলো। সোশ্যাল ডেভেলপমেন্ট, এই যে ধরো লিডারশিপ, ফলোয়ারশিপ, পাংচুয়ালিটি, টেকিং রেসপন্সিবিলিটিস। মানে একজন সোশ্যাল বিইং হতে গেলে যে যে কোয়ালিটি গুলোর দরকার, সেই সোশ্যাল ডেভেলপমেন্ট। একজন মানুষকে যদি জন্মানোর পরে তাকে যদি ঘরের মধ্যে শুধুই আটকে রেখে দেওয়া হয়, তার মধ্যে কারোর সঙ্গে ইন্টারাকশন করতে না দেওয়া হয়, সে কি সামাজিক মানুষ হয়ে উঠতে পারবে? ইজ ইট পসিবল to an individual if the individual is not given enough scope to interact with other people in the society? Is it possible to develop the social qualities in an individual? কিন্তু গেমস এন্ড স্পোর্ট এর মধ্যে দিয়ে একজন মানুষের মধ্যে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট করতে পারে, বিকজ দেয়ার ইজ এনাফ স্কোপ অফ ইন্টারেক্টিং উইথ ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, ফেলো প্লেয়ার্স, অপোনেন্টিং প্লেয়ার্স, দেয়ার ইজ অফিসিয়ালস, স্পেকটেটর্স, teammates, all are there, and how to behave with those people in different situations. and যদি আমরা সেখানে নিয়ম কানুন ভাঙি, নিয়ম মানি, তাহলে সেখানে there are certain rules and regulations, we are bound to follow those rules and regulations. সোসাইটিতেও তাই, we follow certain rules and regulations, those are set by the society over the years. সেই জন্য এই সোশ্যাল ডেভেলপমেন্ট, তাহলে ফিজিক্যাল এডুকেশন আমাদের হেরিডিটিগত ভাবে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পেয়েছি, ফিজিক্যাল এডুকেশন তার যে কারিকুলাম, সেই ফিজিক্যাল এডুকেশন কারিকুলামের মধ্যে দিয়ে যে এনভায়রনমেন্টটা আমাদের দেয়, সেই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমাদের কিন্তু টোটাল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায়। এই জন্যই ফিজিক্যাল এডুকেশনের মধ্যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের আলোচনা রয়েছে। Heredity and environment is an essential component in physical education because physical education provides a very positive environment to the individuals for total development in the dimension of physical, mental, social and emotional sides. তোমাদের কিছুটা আলোকপাত করতে আমি পারলাম? Is it relatively easy to you right now before earlier? এটা কি তোমাদের কাছে কোনো কাজে লাগবে যদি এই পয়েন্টগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিই? Yes sir. এই পয়েন্টের উপরেই বেস করে তোমরা লিখবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে চটপট করে ফেলো, উইদাউট এনি হেজিটেশন। স্যার হিল এরিয়ায় যারা থাকে তাদের ওই যে ব্রিদিং নিতে কষ্ট হয় না, কিন্তু আমরা যখন যাই ওখানে তখন ব্রিদিং নিতে কষ্ট হয়। এটা একটা পরিবেশের উপর প্রভাব। তো হ্যাঁ, কারণ ওদের ফিজিওলজিক্যাল হ্যাঁ এক্স্যাক্টলি। এবং একটু জিনিস লক্ষ্য করে দেখেছো, হিল এরিয়ায় যাদের থাকে, যারা তাদের লেগ লেন্থ কম্পারেটিভলি কম হয়, কারণ তাদের ওয়েট বিয়ার করতে হয় এবং তাদের বডি স্ট্রাকচার আলাদা হয় হিলি পিপলদের। লক্ষ্য করে দেখেছো? ইয়েস স্যার। আর ওদের মানে তাদের স্ট্রেংথ অনেক বেশি। স্ট্রেংথ অবভিয়াসলি আমাদের যারা, কারণ তাদের কিন্তু গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতে হয় ছোটবেলা থেকেই, সেজন্যই তাদের মধ্যে কিন্তু ওই ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এনভায়রনমেন্টের জন্য। আমরাও যদি খুব ছোটবেলায় গিয়ে হিল এরিয়া থেকে বড় হই, তাহলে আমাদের মধ্যেও খানিকটা কিন্তু চেঞ্জ হবে এনভায়রনমেন্টের কারণে। আবার হিলের মানুষকে যদি এই প্লেন ল্যান্ডে নিয়ে আসা হয়, তাহলে তার মধ্যে জেনেটিক চেঞ্জ কিছু আছে, সেটা তো থাকছে, কিন্তু এই এনভায়রনমেন্টের কারণে তার মধ্যে কিছুটা কিন্তু আমাদের যে প্লেন এরিয়ার ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে কিছুটা ডেভেলপ করবে। না স্যার, কোশ্চেন ওইটাই যে ওদের রক্তে আরবিসির পরিমাণটা বেশি থাকে,
তাই ওদের ও একটু কর না সাউন্ডটা কম। হ্যাঁ, তাই ওদের ওটা মানে ওটুটা পরিবহন করতে রক্তে সুবিধা হয়। হ্যাঁ স্যার, কিন্তু তা ওটা ওদের হেরিডিটি রক্তে না। আরবিসির পরিমাণ বেশি থাকতে, হ্যাঁ স্যার, হিলোরিয়া যারা। ওটা ওটা হেরিডিটি, অনেক বছর থাকতে থাকতে হেরিডিটি, ওটা হেরিডিটি অ্যাট দ্য সেম টাইম এনভায়রনমেন্ট। ওটা হচ্ছে, তোমরা অ্যাডাপ্টেশন পড়েছো না, অভিযোজন, হ্যাঁ স্যার। 9-10 এ অ্যাডাপ্টেশন, ইয়েস স্যার। ওইটা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্সে, ওটা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্সে ওইটা ট্রান্সফর্ম হয়ে গেছে। জেনারেশন আফটার জেনারেশন থাকতে 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 ওইটা জেনেটিক ট্রান্সফার হয়ে গেছে। স্যার এখানে যদি হয় ওটাকে আমি কি বলবো, মানে ওটা তার তাহলে আজকে জিনগত আমরা যে বৈশিষ্ট্য। আলোচনাটা রেখেছিলাম, হ্যাঁ জিনগত বৈশিষ্ট্য না হ্যাঁ পরিবেশের হ্যাঁ, প্রভাবের জন্য ওটা হয়েছে। অনেক বছর ধরে থাকতে থাকতে ফেনোটাইপটা জিনোটাইপে কনভার্ট হয়ে গেছে, মানে জিন, পরিবেশগত বৈশিষ্ট্যটা জিনগত বৈশিষ্ট্যে ট্রান্সফার হয়ে গেছে। তার মানে এই নয় যে কেউ যদি হিল এরিয়া থেকে এখন চলে আসে এখানে, কয়েক জেনারেশন থাকে, তার মধ্যে ওই প্রভাবটা চিরস্থায়ী হবে, ওটাও কিন্তু আবার চেঞ্জ হতে পারে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা আজকে যেটা জানলাম, হোয়াট ইজ হেরিডিটি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট, how heredity influences an individual, how environment influences an individual, which one is more important, heredity or environment. Or last but not the least, we had discussed about why heredity and environment in physical education, why we are discussing or why we are considering this topic, heredity and as individual difference in physical education. আজকে এই পর্যন্ত, যদি তোমরা আসো দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকো সকলে। স্যার আমরা আছি এখানে। হ্যাঁ, আমিও যাচ্ছি, আমার বিকালে মাঠে মাস্টার্সের ক্লাস আছে। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। চল এটা